বিকেলে ফ্রেন্ডদের সাথে দেখা করে একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা ছিল খুবই সাধারণ, সাজেক যাব। কিন্তু তখনও জানতাম না পরের ২৪ ঘন্টা আমাদের জন্য কতটা অবিশ্বাস্য হতে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তা, মেঘের রাজ্য, আর এমন কিছু মুহূর্ত যেগুলো ক্যামেরাতে ধারণ করা গেলেও অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু এই ট্রিপে সবকিছু এতটাও সহজ ছিল না। দীর্ঘ পথ, অনিশ্চয়তা আর কিছু অপ্রত্যাশিত ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছিল। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেক ভ্রমণের গল্প। এখন বাজে রাত 10টা 11-র মতো। আমাদের জার্নিটা স্টার্ট হয় ঢাকার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে। মূলত খাগড়াছড়ির বাস আবদুল্লাপুর থেকে রাত 9টা কি 10টার দিকে ছেড়ে চলে যায়, আর আমরা বাসা থেকে বেরিয়ে হই রাত 10টার পর। আর আমাদের সাথে যা ঘটার আসলে তাই ঘটছে। এখানে গিয়ে দেখে আজ রাতের খাগড়াছড়ির আর কোনো বাস নেই। সবগুলো বাসই 9টা কি 10টার দিকে ছেড়ে চলে গেছে। বাসা থেকে দেরিতে বের হওয়ার কারণ হলো আমাদের তো সেখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করেই যেহেতু বিকালে প্ল্যান হয় আর সবাই রাজি হতে হতেই রাত 9টা+ বাজিয়ে ফেলে। এজন্যই আমাদের রওনা দিতে অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আমরা বাসা থেকে সাজেক যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি, তো সাজেক তো আমরা আজকে রাতেই যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা করেই বুঝতে পেরেছি যে আজকে রাতে যদি সাজেক যেতে হয় তাহলে আমাদেরকে ভেঙে ভেঙে যেতে হবে। তো আমরা আমাদের প্ল্যান মোতাবেক কাজ করি। তো সর্বপ্রথম আমরা চট্টগ্রামের একটি বাসে উঠে চট্টগ্রামের বারৈহাট উপজেলাতে যাই। আমরা এখন বাস থেকে বারৈহাট বাস স্ট্যান্ডে নামছি। দেন এইখান থেকে খাগড়াছড়ির জন্য বাস নেব, অথবা যদি সকাল হয় তাহলে সিএনজিতে করে চলে যাব। বাই দ্য ওয়ে গাইস, চট্টগ্রামে যাওয়ার পথে কিন্তু কুমিল্লাতে হালকা একটা ব্রেক দিয়েছিল, প্রায় 30 মিনিটের মতো। সেখানে আমরা হালকা একটু খাওয়া দাওয়া করি। আরেকটা কথা, আমার এই সাজেক ট্রিপে টোটাল কত টাকা খরচ হয়েছে তা আমি একদম ভিডিও শেষ প্রান্তে অথবা মাঝে যে কোনো এক সময় বলে দিব। সো গাইস, দেখতে থাকো পুরো ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। আমরা বারৈহাট থেকে আরেকটি বাস নেই খাগড়াছড়ি শহরে যাব বলে। খাগড়াছড়ি যাওয়ার পথে পাহাড়ি এই রাস্তাটা ছিল ভীষণ সুন্দর। চারপাশে ছোট বড় পাহাড় আর আঁকাবাঁকা পথ। এরপর 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করে আমরা চলে আসি। আমার ফ্রেন্ডের বাসা এখান থেকে খুব কাছেই, তাই আমরা বাস থেকে নেমে সোজা চলে যাই সেখানে। এখানেই আমরা কিছুটা ফ্রেশ হই অ্যান্ড খাওয়া দাওয়া করি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ি চান্দের গাড়ি ভাড়া করার জন্য। এই গাড়ি ভাড়া করার জন্য আমরা সর্বপ্রথম ওদের দেওয়া একটা চার্ট দেখি। এই ভাড়াটা নাকি এখানকার কেন্দ্রীয় থেকে নির্ধারিত করা হয়েছে, তাই ভাড়া নিয়ে দামাদামি করার কোনো সুযোগ নেই। এইখানটাতে 2 ধরনের গাড়ি পাওয়া যায়, একটা চাঁদের গাড়ি আর একটা মাহেন্দ্রা। লোক সংখ্যা যদি কম হয় তাহলে মাহেন্দ্রা নিতে পারেন। আমরা 4 জন ছিলাম, বাট আমাদের মাহেন্দ্রা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আমরা সবাই চাঁদের গাড়িতে যাব বলেই ডিসাইড করেছি। তাই আমরা কিছুক্ষণ আরও অপেক্ষা করতে থাকি, কারণ আমাদের মতো যদি আরও কিছু লোক পাই তাহলে একসাথে গাড়ি ভাড়া করে চলে যেতে পারবো। সেক্ষেত্রে জনপ্রতি খরচ অনেক কমই হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর 6 জনের একটা টিম আমাদের সাথে অ্যাড হয়। দেন আমরা গাড়ি ঠিক করে ফেলি 12,000 টাকায়। আমাদের সাজেক বেলে মেন যাত্রাটা শুরু হয় এখান থেকেই। ঘণ্টাখানেক জার্নি করার পর আমাদের এই গাড়িটা বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে চলে আসে। এখানে প্রতিটা গাড়িকেই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমরা তো আর ব্যতিক্রম নই, তাই আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আমরা এখন আছি বাগাইহাটের আর্মি ক্যাম্পের সামনে। এখানে আমাদের জিপ গাড়িটা দাঁড়া করা রাখছে। আর্মি হয়তো বা চেকপোস্টে চেক দিবে, দেন আমাদের গাড়িটা ছেড়ে দিব। চেকপোস্টের এই জায়গাটা সৌন্দর্য কোনো অংশে কম নয়। প্রকৃতি তার সৌন্দর্য সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আজকের আবহাওয়াটা অনেকটা মেঘলা আবহাওয়া, বাট তারপর এত পরিমাণে যে গরম পড়ছে এখানটাতে, একদম পুরো ঘাইমা যাইতাছি। এই যে গাড়িগুলার যে কি পরিমাণে ভিড় এইখানে লাগছে দেখাইতাছি। এই যে এই যে ভাই আমাদের ফটোগ্রাফার, এই যে ছবি তুলতেছে। এইদিকে সজীব লোক,
এর কোন জায়গায় ওইটা ফটো তুলতেছে? রানা, আমারও কিছু ছবি তুলে দাও। আই থিঙ্ক আমাদের গাড়িটা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, অ্যান্ড হচ্ছে যদি ছাড়া দেয় তাহলে এইখান থেকে যাইতে মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মতো জার্নি করা লাগতে পারে। দেন হচ্ছে আমরা ডিরেক্ট গিয়ে সাজেক ভ্যালিতে যা পৌঁছাবো। সাজেক ভ্যালিতে যাইতেছি, বাট হচ্ছে আমরা এখনো হোটেল বুকিং দেই নাই। বাট হচ্ছে আজকে যে পরিমাণে ভিড় দেখতেছি, মনে হইতেছে যে হোটেল পাওয়াটা আসলে খুবই কষ্টকর হয়ে যাব। আমরা সেখানে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, বসে বসে শুধু পাহাড়ি লিচু খেয়েছি। আমাদের গাড়ি যেহেতু ছেড়ে দিয়েছে, তাই আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। বাই দ্য ওয়ে গাইস, একটা কথা বলে রাখা খুবই ভালো, এই ক্যাম্প থেকে গাড়ি ছাড়ে মাত্র 2টা টাইমে, একটা হচ্ছে সকাল 10টা আর একটা হচ্ছে বিকাল 3টায়। সো আপনারা যদি সাজেকে প্রবেশ করতে চান তাহলে এই 2টা টাইমের মধ্যে একটা টাইমের মধ্যেই আসতে হবে। আমি আপনাদেরকে প্রেফার করব সকালের টাইমটাতে আসেন। আর হ্যাঁ, সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন, কারণ মাঝে মাঝে এনআইডি কার্ডটা চেক করে। গাড়ি ছাড়ার সাথে সাথে আমাদের আনন্দটা আরো কয়েক গুণে বেড়ে যায়। পাহাড়ি লিচু, একদম গাছ থেকে পাড়া লিচু, সে অনেক বড় বড় লিচু। এই যে ভিডিও করতে আর 1 মিনিট ভিডিও করতে, না 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 একদম সেই লিচু সেই। আমাদের এই যাত্রার সামনে ছিল আরো দীর্ঘ পথ। যত সামনে এগোচ্ছি জানালার বাইরের দৃশ্যগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করছে। মনে হচ্ছে পাহাড়গুলো আমায় তার নিজের দিকে টানছে। এই পথের সবচেয়ে ভালো দিক হলো গন্তব্যে পৌঁছানোর আগে ভ্রমণের অনুভূতি শুরু হয়ে যায়। আমাদের গাড়িটা আর কিছু দূর সামনে যাওয়ার পর কিছুক্ষণের জন্য আবার থামে, অ্যান্ড আশেপাশের কিছু আম গাছ থেকে আমরা আম পারি। পার কোনটা পারবি? এই যে এটা ধর, এই যে এটা, এই যে এই যে এটা মরিস না। এই আমগুলো অতটাও পাকা না, কিছুটা কাঁচাই ছিল, কিন্তু খেতে মিষ্টি। এরপর আমরা এখানকার লোকালদের কাছ থেকে কিছুটা লিচু কিনি। লিচুর দাম বেশি না, মাত্র 50 টাকা 1 মুঠা পাওয়া যায়। আর এখানকার পাহাড়ি লিচু যে এত মজা, আসলে না খেলে বোঝানো যাবে না। আমাদের গাড়িটা যেখানে থামিয়েছিল তার পাশেই সুন্দর একটা ঝিরি আছে। আমাদের গাড়ি ছাড়তে লেট হবে জেনে আমরা সেই ঝিরিতে নামি। ঝিরির পানিটা ছিল পুরো ক্লিয়ার অ্যান্ড ঠান্ডা। বাহিরের এই প্রচন্ড গরমে এখানে হাত মুখ ধুয়ে খুবই ভালো লাগছে। দীর্ঘ সময় পর আমাদের গাড়িটা আবার স্টার্ট নেয়। আমাদের যাত্রাটা আবারও শুরু হয়। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এই রাস্তাটা যেন পাহাড়ের বুক কেটে সামনে এগিয়ে গেছে। এই দৃশ্যটা ক্যামেরাতে না যতটা সুন্দর দেখায়, বাস্তবে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা চলে আসি সাজেক ভ্যালিতে। এখানে এসে আমরা সর্বপ্রথম রুম খোঁজাখুঁজি শুরু করি, অ্যান্ড অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা অবশেষে একটি রুম পাই। সো আমাদের এটা হচ্ছে আমাদের পুরো রুম। এটা ওয়াশরুম। আচ্ছা দিয়েছে বল। আর এটা হচ্ছে আমাদের বাসার বেলকনি। এইটা হচ্ছে একদম পুরা ইন্ডিয়ার মিজোরাম সাইডের ভিউ। এইখান থেকে মেঘটা আসলে পুরোপুরি ভালো মতোই দেখা যায়, খারাপ না। আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে মেঘ দেখার সম্ভাবনা খুব বেশিই থাকবে। আমরা যে হোটেলটা নিয়েছি এটার নাম হচ্ছে কি রয়্যাল সাজেক হোটেল। ভেতরকার এন্ট্রেন্স এটা। এখান থেকে জোস ভিউ দেখা যায়। আর সি এটা হলো মেঘলা। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে আমার হাতে রুমের চাবি।
আমরা আসলে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করতে বাহির হয়েছি। আমরা খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে এই যে কুটুমবাড়ি রিসোর্টে আসছি, এই রেস্টুরেন্টে। আমাদের নিচে নামতে হবে, ওই যে আমার দুইটা ফ্রেন্ড। খাবার তো রেডি, তাই না? যেটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা আমাদের রুম থেকে হচ্ছে গোসল করে বেরিয়ে পড়ছে, এখন এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার জন্য হচ্ছে খাবার আসতেছে। আমাদের দুপুরের খাবারে ছিল আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, সবজি, মাংস অ্যান্ড হচ্ছে আলুর ভর্তা। সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের এই দুপুরের খাবারটা সবার কাছে অমৃত মনে হচ্ছিল। এখানকার খাবারের টেস্টও ছিল খুবই ভালো। দুপুরে খাওয়া শেষ করে আমরা এই ভিউটা দেখতে পাই, ওই যে দূরে ওইখানে কিন্তু বৃষ্টি পড়তেছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এরপর রওনা দিই সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের রিসোর্ট থেকে কংলাক পাহাড়ের দূরত্ব বেশি একটা না, অনেকটাই কাছে। যাওয়ার পথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করছিল, দেখতে তো ভীষণ ভালো লাগছিল। মাত্র 10 থেকে 15 মিনিট জার্নি করার পর আমরা চলে আসি কংলাক পাহাড়ের নিচে। লম্বা এই সিঁড়িটি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আগে এই সিঁড়িটি ছিল না, হয়তো মাত্র কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। এই সিঁড়িগুলোর জন্য টুরিস্টদের এখন উপরে ওঠা এবং নিচে নামা দুইটাই খুব সহজ হয়ে গেছে। আপনি যখন এই সিঁড়িগুলো দিয়ে উঠবেন তখনই খুব সুন্দর চারপাশে একটা ভিউ দেখতে পারবেন। এটিই হলো কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া। সাজেকে ভ্রমণ করা বেশিরভাগ মানুষই এই পাহাড়ে আসে। আমরা এখান থেকে আরেকটু সামনে যাই, কারণ সেখান থেকে নাকি ভালো ভিউ দেখা যায়। সামনে যাওয়ার পথে আমাদের সাথে এই কুকুরগুলোর দেখা হয়, অনেক কিউট ছিল। অবশেষে চলে আসি আমরা এখানে এসে ভালোই লাগছে। হালকা বৃষ্টি হওয়াতে পরিবেশটা একটু ঠান্ডা ছিল। দুপুরের কড়া রোদটাও কমে গেছে। এখান থেকেও আসলে অনেক ভালো দৃশ্য দেখা যায়। ওই যে দূরের আকাশে কিন্তু রংধনু দেখা যাচ্ছে, একটু খেয়াল করলে ভালো মতো বুঝতে পারবেন। এই কংলাক পাহাড়ে সবচেয়ে ভালো লাগছে আমার এই স্থানটি। এই কংলাক পাহাড়ে হচ্ছে বসার এই একটা অস্থির একটা জায়গা হচ্ছে এটা। জাস্ট দেখেন, এইখানে বৈশা পাহাড়ের দৃশ্যটা না কত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পাহাড়ের উপরে কিছুক্ষণ থেকে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে এসে আমরা কয়েকটা দোকানে যাই এখানকার পাহাড়ের অথেন্টিক ফলের জুস খেতে। এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া অ্যান্ড হচ্ছে এই আশেপাশে হচ্ছে কিছু খাবারের দোকান আছে। দেন এইখান থেকে হচ্ছে একদম পাকা একদম আনারসের জুস পাওয়া যায়। দেন এই পাশে হচ্ছে লেবুর জুস পাওয়া যায়, আর এখানে পাকা আমের জুস পাওয়া যায়। অ্যান্ড হচ্ছে আমরা 4 জন আছি, সো আমরা হচ্ছে আমের জুস অর্ডার দিয়েছি। হ্যাঁ, সো আন্টি আম কাটতেছে, আমের জুস বানাবে। আমরা হচ্ছে এখন পাকা আমের জুস খাবো। তোমরা খাবো না? না, খাবো না, দেখবো। আন্টি জুস বানানোর জন্য আমগুলো কাটছিল, আর আমরা তার পাশে থাকা পাখিগুলোকে দেখছিলাম। জুস বানানোর প্রসেসিং এখনো চলমান। আমাদের জুস তৈরি হয়ে গেছে। স্বাদের কথা আর কি বলবো, পাকা আমের পিওর অথেন্টিক ফ্লেভার ছিল। কংলাক পাহাড় ঘোরা শেষ করে আমরা চলে আসি সাজেকের হেলিপ্যাডে। এই হেলিপ্যাডে ভাই মানুষ দিয়ে পুরো ভর্তি ছিল। এই হেলিপ্যাডের তুলনায় পাশে একটা মসজিদ আছে, মসজিদের ওই এরিয়াটা অনেকটা ভালো, ওইখানটাতে এত মানুষ ছিল না। এই হেলিপ্যাডের পাশেই কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে হালকা খাওয়া দাওয়া করে নিতে পারেন। সন্ধ্যার পর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, এই জন্য পরে আর বাইরে হতে পারিনি। রাত প্রায় 9টা বাজাতে আমরা রাতের খাবার খেতে চলে যাই। দাঁড়াই
আমাদের রাতের খাবারে ছিল বাঁশ, বাঁশের ভিতরে মুরগির মাংস রান্না করা ছিল, আর তার সাথে ছিল 3টা করে পরোটা অ্যান্ড একটা সফট ড্রিঙ্ক। খাবারের টেস্টটা কোনো অংশেই কম ছিল না, আমরা বেশ এনজয় করেই খাবারটি খাচ্ছিলাম। রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। রাতে ফ্রেন্ডদের সাথে অনেকটাই আড্ডা দেওয়া হয়, সেই মুহূর্তগুলো অনেক ভালো ছিল। অ্যান্ড আমরা সবাই অপেক্ষা করতে থাকি সকালে মেঘ দেখার জন্য, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়ছি, এখন ওরা উঠে নাই, আমি ওদেরকে ডাক দেবো একটু পর। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে অ্যান্ড গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টি দেখে আমার মনে শুধুমাত্র এই একটি গানই বাজতেছিল। চল পাহাড় যাব জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আমি এখন রুমের ভিতরে বসে আছি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, নিচে নামতে পারতাছি না, রাস্তাটা পুরো ভিজে গেছে, বাট হচ্ছে রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা কোনো অংশেই খারাপ না। প্রায় অনেকক্ষণ রুমে বসে আমরা চারপাশটা এনজয় করলাম। এই বৃষ্টির কারণে আমরা রুম থেকে বের হতে পারছিলাম না, তাই অনেকটা দেরি করে আমরা সকালের নাস্তা করতে যাই। সকালের নাস্তাটা ছিল অনেক সুস্বাদু। এইরকম একটা জোস ওয়েদারে গরম গরম খিচুড়ির সাথে আচার, আহা, খাওয়ার পুরো ভাইবটাই আলাদা হয়ে গেছে। এত মজা লাগতেছিল যে বলার বাহিরে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ব্যাকপ্যাকগুলো গোছাতে শুরু করি, কারণ কিছুক্ষণ পর আমাদেরকে বিদায় নিতে হবে এই সাজেক ভ্যালি থেকে। গাড়ির মামা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঘন্টাখানেকের মধ্যে রেডি হয়ে চলে আসতে গাড়ির সামনে। বিশ্বাস করেন, আমাদের কারোই মন চাচ্ছিল না আমরা এই ভ্যালিটা ছেড়ে চলে যাই। ইচ্ছে করছিল আর যদি 2-1টা দিন থেকে যেতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু শহরে সেই ব্যস্ততার মাঝে আমাদেরকে আবারও ফিরে যেতেই হবে। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু বলেছিলাম আমার সাজেক জার্নির পুরো খরচটা আসলে কত হয়েছিল, তা আমি ভিডিও শেষে অথবা মাঝে কোথাও বলে দিব। সো আমি এখন বলে দিচ্ছি আমার সাজেক জার্নির পুরো খরচটা। ঢাকা থেকে চট্টগ্রামের বারোয়ারহাটে বাস ভাড়া পড়েছিল 500 টাকা, অ্যান্ড বারোয়ারহাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাস ভাড়া পড়েছিল 250 টাকা। সকালের নাস্তা বাবদ 50 থেকে 60 টাকা ধরতে পারেন। আর খাগড়াছড়ি থেকে সাজেকের চাঁদের গাড়ি ভাড়া পড়েছিল টোটাল 12,000 টাকা। আমরা 11 জন থাকা জনপ্রতি ভাড়া পড়েছিল 1090 টাকা। হোটেল ভাড়া পড়েছিল 4000 টাকা, আমরা 4 জন ফ্রেন্ড একসাথে ছিলাম। সো ওই হিসাব করলে দেখা গেছে জনপ্রতি পড়ে 1000 টাকা করে। এবার যেহেতু আমরা সাজেকে 1 রাতের জন্য ছিলাম, সেক্ষেত্রে আমাদের টোটাল খাবার খরচ পড়েছিল মাত্র 550 টাকা। এই 550 টাকার মধ্যে ইনক্লুডেড ছিল সকালের নাস্তা, দুপুর অ্যান্ড রাতের খাবার, অ্যান্ড এক্সট্রা খরচ হিসেবে জনপ্রতি 200 টাকা করে ধরতে পারেন। অ্যান্ড সম্পূর্ণ ঘোরা শেষে আমরা বাসে মাত্র 800 টাকা টিকিটে আমরা খাগড়াছড়ি টু ঢাকা এসে পড়ি। এই ছিল আমার সাজেক জার্নির সম্পূর্ণ খরচ। টোটাল খরচ হয়েছে 4450 টাকা, বলতে গেলে 4500 টাকা। আমাদের জার্নি খরচটা একটু বেশিই পড়েছে, কারণ আমরা গিয়েছিলাম একদম ঈদ সিজনে। এই জন্য দেখা গিয়েছে বাস ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া পর্যন্ত সব জায়গাতে কিছু না কিছু বেশি পড়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি সম্ভব হয় তাহলে ছুটির দিনগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এই সময়টাতে সব কিছুর দাম একটু বেশিই থাকে। সো গাইস, এটাই ছিল আমার সাজেক জার্নির সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার এই সাজেক জার্নি কোন মোমেন্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা তুমি কমেন্টে জানিয়ে দিও। সো দেখা হবে পরে অন্য কোনো ট্যুরে। আজকের মতো এই পর্যন্তই।